এখন ঘড়িতে সময় দুপুর 3টে আর এই আমার পুজো সমাপ্ত হলো। আজকের নীল পুজো, অনেকে নীল ষষ্ঠী বলে, তবে আজকে কিন্তু ষষ্ঠী নয়, গতকাল পূর্ণিমা গেছে, তাই আজকে হচ্ছে নীল পুজো। এটা আমিও ঠিক জানতাম না, আজকে আমি একটা মানে পোস্ট দেখে তারপর জানতে পারলাম। তো ওই জন্য নীলের বাতি আমরা প্রত্যেকে মারাই আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। তো সেই হিসেবে মানে প্রত্যেক বছর যেরমভাবে আমি পুজো করি সেরমভাবে পুজো করলাম, ঠাকুরকে সাজিয়ে মহাদেবকে। পুজোটা আজকে আর তোমাদের সাথে সে অর্থে শেয়ার করলাম না, খুব ভক্তি ভরে মন একদম শান্ত করে আজকের পুজোটা যেহেতু আমি করতে চেয়েছি তাই ক্যামেরাকে সাথে রাখিনি। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো মন খুব ভালো আছে, প্রসন্ন আছে। আমার সব কিছু তার কাছেই যেহেতু আমি সমর্পণ করে দিয়েছি, আমার সব কিছুর দেখভালের দায়িত্ব তারই। আমার কোনো কিছুর জন্য খারাপ হবে না এটুকু আমি জানি। আর সব থেকে বড় কথা, জীবনটা না হঠাৎ করে কীরকম পরিবর্তন হয়ে যায়। তো সেই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মহাদেব, তার ইচ্ছেতেই সব কিছু, তিনিই আমাকে সব কিছু দিয়েছেন, তিনিই তার রক্ষা করবেন। এই জায়গাটা সবসময় এরকম হয়ে যায়, একটু বুঝে দিই, নাহলে ক্যামেরাতে দেখতে বাজে লাগে। এই যে বসে আছেন ইনি আমার সব কিছু রক্ষা করেন, তিনিই সব রক্ষা করছেন, রক্ষা করবেন। আর কেন এই কথা বারে বারে বলছি সেটা আমি তোমাদের বলছি। আপাতত চলো ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা দেখতে থাকো। ওদিকে আমার তো আজকে পুরো প্রত্যেকবার আমি যেরকম সকাল থেকে নির্জলা থাকি, নির্জলা না থাকলেও মোটামুটি ধরো জলও যদি খাই একদম না খেয়ে থাকি। এবারে যেহেতু আমার অনেক কড়া কড়া ওষুধ চলছে, তাই জন্য ছাতু সকালবেলা আমাকে খেয়ে 2টো ওষুধ খেতে হয়েছে, অ্যান্টিবায়োটিক। আর একদম সকালে খালি পেটে একটা গ্যাসের ওষুধ দিয়েছে, বিশ্বাস করবে একটা গ্যাসের একটা পিস গ্যাসের ওষুধের দাম 50 টাকা না তার বেশি, 55 টাকা একটা গ্যাসের ওষুধের দাম, 55 টাকা। মানে এক পাতা নিয়েছে 575 টাকা সামথিং এরকম, 10টা। তো অত কড়া ডোজের ওষুধ, বুঝতেই পারছো। তো কেন বলছি যে তিনি সবকিছু রক্ষা করবেন, সবকিছু ঠিক রাখবেন, সেটা আমি তোমাদের পরে বলবো। আপাতত ওই ছাতু খেয়ে আমি 2টো ওষুধ খেয়েছিলাম সকাল সকাল একদম 9টা এরকম সময়, বাকি তারপর থেকে আর সেরকম কিছুই খাইনি। এখন ঠাকুরকে ভক্তি করে পুজো দিলাম। আমার মনে হয় এই যে শান্ত মনে আজকে যেভাবে ভক্তি করে পুজো দিয়েছি, এটাই এই পুজোটা ঠাকুর সব থেকে বেশি গ্রহণ করেছেন। কেন জানি না, অন্তর থেকে এই ফিলটা আমার হচ্ছে। তো খুব খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। চলো, আর ওদিকে আমি আজকের বানিয়ে রেখেছি, অন্যান্য দিন হলে সাবু খাই, আজকের সাবু তো খেলে আরও আমার সমস্যা হবে, তাই জন্য আমি বানিয়ে রেখেছিলাম হচ্ছে ডালিয়া খিচুড়ি। চলো দেখাই আমাদের। কেন বলছি তিনি রক্ষা করেছেন, আবারও বলি, সেটা রিপোর্ট এসছে, প্রত্যেকটা রিপোর্টের সব কিছু একদম পারফেক্টলি অলরাইট। হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, ক্যামেরাটা নেই এখানে আমার কাছে, তাই ভাবলাম এইভাবে স্ট্যান্ড করে তোমাদের সাথে একটু কথা বলি। সমস্ত কিছু রিপোর্টে নর্মাল এসছে। আর বললাম না, মানে এখনো পর্যন্ত স্টিল বিশ্বাস করবে না, আমার পেটের ডান সাইডে একটা ব্যথা হচ্ছে, যেটা কি বলতো, যদি তোমার মানে কোনো কারণে বাওয়েল সিস্টেম ঠিক না থাকে, সেটা হয়, অনেকেরই হয়। তো এটা আমার আগেও হয়েছে, কিন্তু তবু ওই যে রিপোর্টটা দেখেছি না, আমার রিপোর্টটা আবার একটু সময় সাপেক্ষ ছিল আসাটা, সেটা নিয়েও আমি একটু টেনশনে ছিলাম। মানে হোল অ্যাবডোমেন আমার টেস্ট হয়েছে এবং একটু সময় সাপেক্ষ ছিল যে রিপোর্টটা এই সময় আসবে, কিন্তু সাধারণত যেদিন করি তার পরের দিনই দিয়ে দেয়, কিন্তু আমার 2 দিন গ্যাপে এসছে, বলেই দিয়েছিল যে তোমার রিপোর্টটা একটু গ্যাপে আসছে। তো এটা নিয়ে আবার একটু টেনশন ছিলাম, কিন্তু ওই যে বললাম সৃষ্টিকর্তার ওপর সমস্ত কিছু বিশ্বাস রেখে আমি জীবনে চলেছি, তো সব কিছু ঠিকই রেখেছে। এই দেখো, দেখতে পাবে ডালিয়া খিচুড়ি করেছি, একটু পাতলা করবো, এটা একদম প্রেশারে করলে না একদম মানে ঝরঝরে হয়ে যায়, ঝরঝরেই হয়েছে। তো একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, ঠিক আছে, এটাও খাওয়া যায়, খারাপ লাগবে না, ভালোই হয়েছে। আর কিছু করবো না, মানে এটাকে আর কিছু করবো না, এটাকে আর কিছু করলে টেস্টলেস হয়ে যাবে। ভালো হয়েছে স্বাদ। এখন একটু ঝপাঝপ করে ভাজবো, দাঁড়াও 1 সেকেন্ড।
একটু ওই বেগুন আর লাল আলুটা ভাজবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, ডালিয়া দিয়ে। না হলে খাবো এখন কি দিয়ে, তাই না? আর আজকে এই ড্রেসটা পরলাম, বলেছিল লাল রঙের কিছু পরে পুজো করতে, এবারে সেটা আজকের নয়, সেটা বলেছিল হনুমান জয়ন্তীর দিন লাল কিছু পরে পুজো করতে। তো গতকাল আমি লাল কিছু পরেই পুজো করেছি হনুমান জয়ন্তীতে। গতকাল তো আমাদের মানে পুরোপুরি উপোস ছিল, গতকালও আমি মানে একদম সংযম করে পুজো করেছি, আর আজকেও ভালোভাবে সংযম, মানে পুরো পুজোটা না খুব নিষ্ঠা ভরে হয়েছে। এটা হচ্ছে সব থেকে মনের কাছে একটা শান্তি। আর আমি ভুল করে আজকেও লাল পরে নিয়েছি, তো কিছু হয় না, সেটা না, নীল পুজো নীল রং পরলে মনে হয় বেশি ভালো বা কিছু। যাই হোক, আমার কাছে মনে হলো ভগবান যেন আমাকে করিয়ে দিল, তাই এটাই পরলাম। আর চলো খাওয়া দাওয়া করে নিই। এখনো আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, মানে আমি থাম্বনেলটাই ক্রিয়েট করিনি। সকাল থেকে একটা টেনশন ছিল যে রিপোর্ট কি আসবে না আসবে, যেটা তো আমাদের হবেই বলো। ও আমার কাছে এই মানে বটলের লিঙ্ক চাইছিলাম, এই লিঙ্কটা আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি যতদূর সম্ভব ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের ডেসক্রিপশন বক্সে। আমি যখন কিনেছিলাম তখন দুটো আমি 199-এ কিনেছিলাম, এখন দাম কমতেও পারে বাড়তেও পারে, তোমরা একটু চেক করে নেবে। আর ভালো, খুবই ভালো, না একটুও অয়েল সাইড দিয়ে গড়ায় না, যেটা অন্যান্য বটলে হয়, প্লাস্টিকের বটলে হয় বা অন্য কোনো বটলে হয়, এটা একটুও হয় না, সাইড দিয়ে একটুও তেল গড়াবে না। ওই এটা হচ্ছে সব থেকে সুবিধা। একবারেই দিয়ে দিই, হয়ে যাবে, ঢেকে ঢেকে করে নেবো। ঠাকুরের প্রসাদ তুলে নিলাম, এ নাও প্রসাদ খাও। কই গো মা, প্রসাদ দিদি ভাই মনে হয় পুজো করছে, চলো দেখে আসি। দাঁড়াও আমি গ্যাসটা বন্ধ করে আসি, কেউ দেখবে না, না হলে। বন্ধ করে দিয়েছি। চলো দিদি ভাই পুজো করতে দেখে আসি। প্রতি বছরই আমি সাবু মাখা খাই দুপুরবেলা, আর রাত্রিবেলা লুচি বা ওরকম কিছু খেয়ে নিই, কিন্তু এবছরটা একদমই অন্যরকম। যদিও রিপোর্টটা একদম ঠিক আছে, যদি রিপোর্টটা না আগের দিন পেয়ে যেতাম তাহলে আমি কিন্তু নির্জলাই করতাম, কিন্তু পুরো রিপোর্ট থাকা মানে ঠিক থাকলেও আমার কিন্তু সে ওপর দিকে না মাঝে মাঝে একটা চিনচিনে ব্যথা হচ্ছে। মানে আমি যেটা ভয় পাচ্ছিলাম, হোল অ্যাবডোমেন টেস্ট হয়েছে, যে গল ব্লাডারে কোনো সমস্যা কিনা, কোনো স্টোন আছে কিনা কোথাও, সেই বড় বড় চিন্তা চলে আসে কিডনি ফিডনি নিয়ে। তো না, ভগবানের কৃপায়
পুরো রিপোর্ট নর্মাল, ভগবানের কৃপা, তোমাদের বড়দের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছুতে ঠিক আছে। তো কালকেই তোমাদের বললাম না যে অনেক সময় এমন কিছু আছে যেখানে দাওয়া কাম আসে না, সেখানে দুয়া কাম আসে। তো হয়তো আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলাম বলেই এতটা পরিমাণে ব্যথা, শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও ঠিক আছে। আবার জানো তো কিছু কিছু ক্ষেত্রে মানুষের নজর, মানে তোমার চারপাশের কিছু লোকজন থাকবে, তোমার পরিবার নয়, কিন্তু তোমার পরিবার নয়, আত্মীয় স্বজনও হয়তো নয়, আত্মীয় স্বজন মানে দূরের আত্মীয় স্বজনের কথা বলছি, কিন্তু কিছু মানুষ থাকে তাদের না অদ্ভুত একটা নজর, খারাপ নজর কিছু কিছু মানুষের থাকেই, যে তারা ইচ্ছে করে দেয় না কিন্তু লেগে যায়। সেই কারণেও হতে পারে যে তোমার শরীর খারাপ। যেমন আমি দেখেছি ছোটোবেলা বলো, যখন আয়ুষ্মানকে আমি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বেরোতাম, ওর কিন্তু খুব নজর লেগে যেত। বা আমার এখনও যদি কোনো বিষয় কোনো আমাকে যেমন বারণই করে দিয়েছে একজন অ্যাস্ট্রোলজার কিছু কিছু কালার, যেমন ব্ল্যাক, তারপর অরেঞ্জ, রেড, এগুলো না পড়তে, তাও আমি পড়ি, অতটা আমি মানে মানি না বলে অনেক দিন আগে আমাকে বারণ করেছিল। তো যাই হোক, আমি এখন এই শাড়িটা আজকে পরেছি। নীলষষ্ঠী সন্ধ্যাবেলায় বাতি দিলাম, দুপুরে তো দিয়েই দিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলাও আবার বাতি দিয়ে এখন একটু বসেছি, এই গরম জলটা খাচ্ছি। গরম ভীষণ উপকার দেয় জানো তো, যদি তোমাদের হঠাৎ করে কোনো গ্যাসের ব্যথা হয়, আমার তো হয়, খুব উপকার হয়, কিন্তু যদি সেরকম হয়ে যায় তখন ব্যথাটা আবার কন্টিনিউ করে, কিন্তু ওই মুহূর্তে বেশ কমে যায়। তো কিছুই সাজগোজ করিনি, এমনি শরীরটা না অত্যাধিক একটা উইকনেস, দুর্বল। তোমরা অনেকেই বলছো পাইলে একটু রেস্ট নাও। রেস্ট তো দেখো নিলে হয় না, আমাদের ঘরের কাজ, আমাকে নিজের রান্নাটা নিজে করে তারপরে খেতে হবে। তো রেস্ট আর কি হয় বলো তো, পাতলা করে মাছের ঝোল বলো বা এই লিকার চা, আমি সন্ধ্যাবেলা যে টিফিনটা আজকে করছি তোমাদের সাথে শেয়ার করছি, যেমন এখানে চিনি ছাড়া লিকার চা, এই দার্জিলিং টিটা এসে যাওয়াতে আর আমার কোনো সমস্যা নেই লিকার চা খেতে। আমি তোমাদের কালারটাও দেখাবো, এত ভালো। আপাতত সন্ধ্যের জন্য টিফিনটা রেডি করছি। আমাকে ডাক্তার বলেছে একদম যেন খালি পেট না থাকি। সকাল থেকে অনেক সময় থাকে আমি পুজো দেবো বলে না খালি পেট থেকে যাই, বেলা করে খাই, 11:30 12টা এরকম সময় খাই। তো সেই জন্য কি হয়, ব্রেকফাস্ট ওই যে গ্যাপটা পড়ে যায়, ওটা খুব ক্ষতিকর। ওই জন্য বলেছে যে যখনই তোমার মনে হবে যে হালকা খিদে পাচ্ছে, পেটটা খারাপ, কিছু একটা খেয়ে নেবে। তো এই যেখানে শশা ভালো করে কুচিয়ে নিচ্ছি, আর ওদিকে চা করে ঢেকে রেখেছি। এই দার্জিলিং টিটা যতক্ষণ ঢাকা থাকবে তত তার টেস্ট কালার দুটোই এনহ্যান্স করবে। তো এখানে এই যে সল্টেড বাদাম আনিয়েছি, এই বাদামটার মধ্যে না নুনটা মেশানো থাকে না, আলাদা করে ভেতরে পাউচ দেওয়া থাকে, যে তোমার যতটা পরিমাণ দরকার তুমি ততটা নিয়ে নিতে পারো। তো এই শশা আর প্লেন বাদাম আর সামান্য পরিমাণে নুন দিলাম, কারণ মুড়িটা মাখবো শুধু এই দিয়ে, না চানাচুর, না তেল, না অন্য কোনো মানে এক্সট্রা কিছু। এটাই খেতে এখন এত ভালো লাগে লিকার চা দিয়ে। বিশ্বাস করো, শরীর খারাপ হলে না বোঝা যায় যে শরীরের থেকে বড় সম্পদ আর কিচ্ছু নেই, মনে হয় কতক্ষণে শরীরটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই শুকনো মানে শুধু শশা আর বাদাম দিয়ে মুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের যদি এরকম হয় খেয়ে দেখো। আয়ুষ্মান যখন একদম আমার পেটে, তখন তো আমার অন্য বাইরের কোনো খাবার বারণ ছিল, এমনকি বাদামটাও খেতাম না, আমি শুধু শশা আর মুড়ি, শুকনো মুড়ি আর শশা, এই আর লিকার চা, এই ছিল আমার বিকেলবেলার খাবার। তো আমি আর আয়ুষ্মান দুজনেই চা খাবো। আয়ুষ্মানেরটা অল্প পরিমাণে চিনি দিলাম, আর আমারটা একদমই চিনি ছাড়া। তো দেখো কালারটা দেখো, শুধু দেখলেই তোমাদের মনে হবে চাটা খাই, সেই রকম ফ্লেভার, সেই রকম টেস্ট। আর কড়া আমরা একদম কিন্তু ফিকা না, বেশ আলাদা রকমের একটা ফ্লেভার, না খেলেই চাটা তোমরা ভাবতে পারবে না। তো এই আর নিয়ে এসছি ঘরে, তোমাদের দেখিয়ে দিই একটু সন্ধ্যাবেলা আমি কেমন করে আরতি করেছিলাম। চলো বসে এখন একটু রিল্যাক্সে চা খাই। তোমাদের সাথে কিছু কথা আছে যেটা একটু ক্লিয়ার করে রাখা ভালো। এরপর থেকে অনেকটা টাইমের মধ্যে একটা ব্যাপার হয়েছে যেটা সাডেন আমাদের লাইফটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাকে তো তোমাদের সব কিছু জানাতেই হবে, কারণ তোমরা আমার পরিবারের সাথেই বলতে গেলে যুক্ত। আমি জাস্ট এখন তোমাদের একটা হিন্ট দিয়ে রাখছি, হয়তো সপ্তাহখানেকের মধ্যেই কিছু একটা পরিবর্তন দেখবে। না এই ঘর সংক্রান্ত কিছু না, কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন তোমাদের চোখে পড়বেই সেটা। সেই জন্য আমি আগের থেকে তোমাদেরকে বলে রাখলাম, তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা গেস করলেও আমি তোমাদেরকে হ্যাঁ বা না কিচ্ছু বলতে পারবো না, তাই গেস করো না, কারণ পরে তোমরা জিজ্ঞেস করবে পায়েল এটা কী করে হঠাৎ করে হলো বা কেন হলো, তোমরা এরকম কিছু বলবে। তাই আগের থেকে এই কারণেই বলে রাখা যে হঠাৎ করেই কিছু হচ্ছে না বা হয়নি, মোটামুটি একটা প্ল্যান করেই হচ্ছে। হ্যাঁ সেটা হয়তো খুব শর্ট টাইম বা কিছু, তাই তোমাদের বলছি তোমরা কোনো রকম গেস করো না, কারণ আমি তোমাদের ঠিক টাইম মতন, খুব কম হাতে সময়, তার মধ্যেই তোমরা জানতে পারবে কিন্তু একটা বড় ধরনের
চেঞ্জ হচ্ছে। আমি যদি তোমাদের না বলে রাখি না, আমি পরবর্তীকালে মানে আমি কিভাবে শুরু করব, কিভাবে বলবো, আমি তোমাদের মানে আমি ধরতে পারবো না। কারণ তোমরা জানো আমি সবার কাছে খুব স্বচ্ছ থাকতে পছন্দ করি। কোনো কিছু নিয়ে রাগ ঢাক করা, মিথ্যে কথা বলা, বা আমি মনে করি আজকে ছলচাতুরি করে তোমাদের সামনে আসবো না, ঠিক একদিন তোমরা ধরে ফেলবে যে ওইটা মিথ্যেই ছিল। তো সেই জন্য আমি সবসময় শুধু সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে বলে না, আমি বাড়ির সকলের কাছে ভীষণ পরিষ্কার থাকতে পছন্দ করি। কখনো যেন মনে না হয় কারোর যে এ তো ফেক। যাই হোক, কিছু জিনিস তোমাদের একটু হিন্ট দিয়ে রাখলাম, পরবর্তীকালে না হয় এক্সপ্লেনেশন করার যখন টাইম আসবে কেন কি সেটা করে দেবো। আপাতত এখানে একটা পনিরের দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। পনিরটা ভেজে নিলাম সামান্য পরিমাণে তেলে, শুধু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটা পেস্ট দিয়েছি, তার মধ্যে পোস্ত আছে, টমেটো আছে, আদা আছে, আর গোটা জিরে আছে। সেটাকে পুরো পেস্ট করে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ওই পেস্টটা দিয়ে মানে যখন ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে বেশ টাইম ধরে এটাকে ভেজেছি। খুব অল্প পরিমাণ তেলের মধ্যেই আমি জিনিসটা করলাম, কিন্তু তোমরা জাস্ট কালারটা দেখবে, লাস্টে তোমরা দেখে বলবে বা খেয়ে বলবে যেটা একদমই কিন্তু যেরকম বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে পনির খাই তার থেকে কোনো অংশে কম হয়নি। এরপরে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম, এর একটা টক মিষ্টি ফ্লেভার থাকবে, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, আরও একটু চিনি দিলাম কারণ আমার মনে হচ্ছিলো টকটা বেশি লাগছে তাই। এরপরে বেশ অনেকটা জল দেবো কিন্তু, হ্যাঁ, কারণ এই জলটা অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে গ্রেভিটা ঠিক হয়। এরপরে ভেজে রাখা পনিরটা দিলাম। আমরা পনির সবসময় ভেজেই দিই, কাঁচা পনির দিলে আমাদের অম্বল হয়। তো এটাকে এখন বেশ কিছুক্ষণ কিন্তু ফুটতে দেবো। তার আগে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, মশলাটা আগেই বানিয়ে নেওয়া দরকার ছিল। এখানে আমি দিলাম জায়ফল আর জয়িত্রী আর সামান্য জায়ফল দেবো। এর সাথে গোটা গরম মশলা দিতে পারো যদি তোমাদের গরম মশলা গুঁড়ো না থাকে, শুধু এলাচ আর দারচিনি দেবে, আর কিছু না। যেহেতু আমি শুধু এলাচ আর দারচিনি দিয়ে গরম মশলা ঘরে বানিয়ে রাখি, তাই আমি এটার এখানে ইনক্লুড করিনি। আর এই ছোটো কড়াইটা আমার বহুদিনের, তাই পোড়া দাগ টাগগুলো একটু ইগনোর করো, আমার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কড়াই আছে। তো এরপরে ওই দেখো তেল যখন ছেড়ে দিয়েছে, তার মধ্যে এই মশলাটা তো অবশ্যই দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ওই ঘরে বানানো গরম মশলাটা। শুধু কিন্তু এলাচ আর দারচিনি হলে তবেই দিও, না হলে ওটা শুকনো খোলায় ভেজে নিও। এরপরে আমি এখানে 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম। জাস্ট অসাধারণ হয়েছিল নিরামিষ করে এইভাবে পনির করে দেখো। আমি ভাবতাম এভাবে করলে হয়তো কখনো ভালো হয় না, কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই সময় অনেকটা রাত হয়ে গেছে আজকে আমাদের খেতে খেতে। তার বিশেষ কিছু কারণ তো তোমাদের আগেই বললাম, যে একটা সাডেন কিছু চেঞ্জ হয়েছে যার জন্যই আমরা একটু ব্যস্ত ছিলাম। আর এখানে আমি একটু আটা আর ময়দা মিশিয়ে পরোটা করে নেব। সাধারণত লুচি খাই আজকের দিনে, সেঁকা পোড়া এগুলো খেতে নেই, কিন্তু কিছু করার নেই। আমার আজকে লুচির খাবার মতন পরিস্থিতি নেই, মানে ডুবো তেলে খাওয়াটা একটু অ্যাভয়েড করছি। খুব সামান্য তেলে যেরকমভাবে আমি লুচি করি সেরকমই করছি। তা হাফ আটা হাফ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি চিনি, দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। আর ময়ান দিয়েছিলাম অবশ্যই, সাদা তেল। তো জীবনের যে কোনো পরিবর্তনকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেওয়াটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, যদি না সেটা খুব কষ্টদায়ক হয়। তবে হ্যাঁ, আমার ঘর হচ্ছিল, সেই যে আনন্দটা ছিল সেটা আছেই, সেটা যে একেবারে নিভে গেছে তা নয়, সেটা তো আছেই, কিন্তু সেটার থেকেও অন্য কারণে এখন একটু ব্যস্ততা, আর তার জন্যই আমাদের ঘরের পুজোটা একটু পিছিয়ে দিতে হয়েছে। তো এখানে সেই সমস্ত বিষয়ে কথোপকথন করছি। আর এই যে সিম্পল যেভাবে আমি পরোটা করি, ভাজ পরোটা, কালকেই আমার এক দিদি আছেন ইউটিউবে, আমার সাবস্ক্রাইবার দিদি স্বাগতা, তিনি আমাকে মাঝে মধ্যেই দেখবে কমেন্ট করেন ভীষণ আন্তরিকতার সাথে। কালকেই তার সাথে আমার কথা হয়েছে, তাই বলছিলেন আমাকে অনেক অনেক আশীর্বাদ করেন উনি, সর্বসময় মানে সবসময় আমাকে আশীর্বাদ করেন, এবং তিনি বলেন যে আমার উন্নতি অবশ্যম্ভাবী। ব্যাস এইটুকুই যথেষ্ট। আমি জীবনে কি করলাম না করলাম, তোমাদের ভালোবাসা পেলাম, এটাই আমার সবথেকে বড় পাওনা। আমি ইউটিউবে কি দিতে পেরেছি সেটাও আমি জানি, আমি কি কি দিয়েছি। কোনো ভালো ছাড়া কখনো কোনো খারাপ কিছু কাউকে দেখাইনি বা খারাপ বুদ্ধি দিইনি, কোনো নোংরা ট্রেন্ডিংয়ে গা ভাসায়নি। হ্যাঁ, এই মানুষটার জন্য, এদের জন্য আমার ভিউজ কমে যাচ্ছে, বা আমি এদের সাথে পেরে উঠছি না, করতে পারিনি। আমার মনে হয়েছে যেই ধারণা নিয়ে আমি এসছিলাম, আমি যেন সেইখানেই থাকি, যে আমাদের সাংসারিক কাজকর্ম তো কত কিছু শেখার আছে। মাদের কাছ থেকে শিখি, ঠাকুমাদের কাছ থেকে শিখেছি, বড়দের কাছ থেকে, ছোটদের কাছ থেকে কত কিছু শিখেছি, সেইগুলোই আমি ক্যামেরাতে বন্দি করবার চেষ্টা করেছি। আশা করছি আমার সমগোত্রীয় সমমনস্ক যারা আছেন তাদের ভালো লেগেছে। যাই হোক, এখানে আজকে ভাজ পরোটাটা ভাবলাম তোমাদের সাথে দেখাই। এইভাবে আটা ময়দা মিশিয়ে করো,
করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর একটা আমাকে একজন বুদ্ধি দিয়েছে, আমি যেন কাঁচা জল দিয়ে আটাটা না মাখি, সেদ্ধ করে নিয়ে আটাটা রুটি কদিন খাই বা পরোটা যাই হোক, সেটা যেন সেদ্ধ করে খাই, তাহলেও অন্তত কিন্তু এই গ্যাস অম্বলের ব্যাপারটা কমে গেলে আবার মানে খাওয়া যায়। এইগুলোর জন্য কিন্তু হয় না, কিন্তু হলে এগুলো খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, মানে খেলেই তখন তোমার হজমের সমস্যা হয়। যে কোনো জিনিস যদি একবার তোমার পেটে গিয়ে বা কোনো শরীরে গিয়ে ক্ষতি একবার হয়ে গেছে, তারপর তুমি আর সেগুলো করতে পারবে না। অথচ তাদের কিন্তু এখানে কোনো দায় ছিল না যে তোমার ক্ষতি করেছে বা কিছু, কারণ এগুলো তো ঘরোয়া খাবার। আর কত সামান্য তেল বুলিয়ে বুলিয়ে আমি পরোটা করি, তোমরা তো দেখেই থাকো। এই নিয়ে আমাকে অনেকেই বলতো কিপটে হ্যান ত্যান, আমি কখনো গায়ে মাখতাম না, যে না ঠিক আছে তারা বলছে বলুক। আমি জানি যে তেল যত পরিমাণে কম খাবো তত শরীর ভালো থাকবে। আর সত্যিই তাই, সমস্ত কিছু আমার ফ্যাটি লিভার থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস টেস্ট হয়ে গেছে। ঈশ্বরের কৃপায় সবই ঠিক আছে। শরীর থাকলে একটু তো এদিক ওদিক হবেই, তাই না? আমাদের শরীরটা তো একটা মেশিন, তার মেশিনই বলবো, মেশিনও চলতে চলতে খারাপ হয়, আর শরীর তো খারাপ হবেই। আর এখানে না পরোটার মধ্যে মনে হচ্ছিল তেলটা একটু বেশি ভেসে ভেসে আসছে, তাই আর একটা পরোটা বেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এই তেলটা ওই পরোটার মধ্যে অ্যাবজর্ভ করে নেয় এবং ওটা দিয়েও কিছুটা ভাজাভাজি হয়ে যায়। তো এগুলো ছোটো ছোটো টিপস। তারপর ধরো কোনো সময় তোমার মনে হচ্ছে যে পরোটাতে তেল হয়ে গেছে বেশি, তাহলে একটা টিস্যু পেপারের ওপর রাখতে পারো। আমি জাস্ট কদিন আগে একজনকে পরোটা ভাজতে দেখলাম, লুচির মতন ছাকা তেলে পরোটা ভাজে, দেখতে অসাধারণ হয়েছে, খেতে তো মনে হয় দুর্ধর্ষ লাগবে, কিন্তু সেটা খুবই খুবই ক্ষতিকর। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকে 3 তলাতে একটুও যাইনি, যে তোমাদের দেখাবো, নিজেই দেখছি না যে কি হচ্ছে না হচ্ছে সত্যি বলতে কি। কিন্তু কাজ প্রায় কমপ্লিট, ঘরদোর খালি পরিষ্কার করা চলছে। তোমাদের দেখাবো যখন ঘরে তো আমাকে শিফট করতেই হবে, তার আগে অনেক অনেক কিছু হয়ে যাবে, যেটা তোমরা হয়তো আমার সাথে সাক্ষী থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো।